রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ নেতানিয়াহু বলেছেন কেবল কাতার নয় অন্য আরব দেশেও হামলা চালানো হবে। কাতারের হামলার বিরুদ্ধে সম্পূর্ণ নীরব আরব ও মুসলিম বিশ্ব। কাতারের হামলায় ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে আরব দেশগুলো। যুক্তরাষ্ট্রের সমালোচিত সাংবাদিক টাকার কার্লসন বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামলার বিষয়ে আগে থেকে জানত ইসরায়েল বন্ধ করলে কাতারে আরো হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেছেন কেবল কাতার নয় অন্যান্য আরব দেশেও হামলা চালানোর কথা বলেছেন নেতানিয়াহু। ভারতের নেতানিয়াহু বলেন যেখানে ইসরায়েলের শত্রুরা থাকবে সেখানেই আমরা হামলা চালাবো। কাতারের উদ্দেশ্যে তিনি বলেন সব হামাসকে আমাদের হাতে তুলে দেন অথবা গ্রেফতার করুন, তা না হলে আমরা তাদের হামলা চালিয়ে হত্যা করব। এর আগে মঙ্গলবার ইসরায়েল কাতারে হামলা চালিয়ে হত্যা করেছে হামাসের 6 জনকে। যুক্তরাষ্ট্রের বদলে কাতার এই হামলাকে নিজের দেশে হামলা না বলে হামাসের উপর ইসরায়েলের হামলা হিসেবে আখ্যায়িত করেছে। কাতার যদি একটি স্বাধীন সার্বভৌম দেশ হয়ে থাকে তাহলে ইসরায়েলের এই হামলা জাতিসংঘ সহ সমস্ত আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘনই কেবল নয় বরং জাতিসংঘের অস্তিত্বকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখানোর মতো ঘটনা। একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণ অস্বীকার করার শামিল। কাতারের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানানো ছাড়া ইসরায়েলের পাল্টা হামলার কোনো সামর্থ্য তাদের নেই। মিশর, পাকিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ সহ হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া অন্যান্য আরব ও মুসলিম দেশের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা পর্যন্ত জানানো হয়নি। আরব রাষ্ট্রগুলোর সংগঠন আরব লীগ ও মুসলিম দেশগুলোর সংগঠন OIC সম্পূর্ণ নীরব ইসরায়েলের এই ধরনের হামলার বিরুদ্ধে। বস্তুত যেসব আরব দেশের উপর দিয়ে বিমান উড়ে গিয়ে কাতারে হামলা চালিয়েছে সেসব আরব দেশ ইসরায়েলকে সাহায্য করেছে কাতারে হামলা চালানোর জন্য। কারণ অন্য দেশের উপর দিয়ে এভাবে অন্য দেশের যুদ্ধ বিমান ওড়া সম্পূর্ণ নিষেধ আন্তর্জাতিক সংস্থা আইনে। কোন দেশে অন্য দেশের যুদ্ধ বিমান, মিসাইল বা অন্য কোনো সামরিক আকাশ যান প্রবেশ করলে সাথে সাথে তা ওই দেশের আর্মি কর্তৃক ভূপাতিত করার কথা। যেমন বুধবার রাশিয়া ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে 19টি ড্রোন। সবগুলো ড্রোন পোল্যান্ডকে ভূপাতিত করেছে ভারত। এসব ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে পোল্যান্ডকে সহায়তা করেছে জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ড। কাতারে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলকে ব্যবহার করতে হয়েছে সৌদি আরবের উপর দিয়ে কয়েক হাজার মাইল আকাশপথ অথবা জর্ডান, ইরাকের আকাশসীমা। আকাশে পূর্ণ জ্বালানি পর্যন্ত সংগ্রহ করতে হয়েছে এসব যুদ্ধ বিমানকে। কিন্তু এসব ইসরায়েলি বিমান লক্ষ্য করে কোনো আরব দেশ মিসাইল ছোড়েনি। ইসরায়েলের এসব যুদ্ধ বিমান প্রতিহত করার জন্য সৌদি আরব বা অন্য কোনো দেশ আকাশে উড়ায়নি তাদের কোনো যুদ্ধ বিমান। সৌদি আরবকে রক্ষায় কাতারকে রক্ষায় প্রতিটি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু যুক্তরাষ্ট্র এসব দেশকে রক্ষায় ইসরায়েলের বিমান লক্ষ্য করে কোনো মিসাইল ছোড়েনি। বস্তুত যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ইসরায়েল কাতারে হামলা চালিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের বদলে কোনো আরব দেশের রাজপরিবার এই ঘটনার নিন্দা পর্যন্ত জানানোর সাহস করছে না। দেখতে হাসপাতালে যান। সৌদি আরবের উপর দিয়ে আকাশপথে ইসরায়েল থেকে কাতারের দূরত্ব 2228 কিলোমিটার। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে কাতারে হামলার ক্ষেত্রে ইসরায়েলের যুদ্ধ বিমান মোট 2225 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই তথ্য থেকে বোঝা যায় ইসরায়েল কাতারে হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে সৌদি আরবের উপর দিয়ে দীর্ঘ এই আকাশপথ। প্রকাশিত তথ্যে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 ফিফথ জেনারেশন স্টিলথ ফাইটার জেট ব্যবহার করেছে ইসরায়েল এই হামলার ক্ষেত্রে। এসব যুদ্ধ বিমান সহজে ধরা পড়ে না রাডারে, কিন্তু কোন দেশের উপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারের মাধ্যমে পূর্ণ জ্বালানি সংগ্রহ এর কোনো কিছুই ওই দেশ টের পাবে না, সেটা বিশ্বাসযোগ্য নয় এভিয়েশন বিশেষজ্ঞদের কাছে। এর আগেও সৌদি আরব, জর্ডান, ইরাক সহ বিভিন্ন আরব দেশ ইসরায়েলকে সহায়তা করেছে ইরানে হামলার ক্ষেত্রে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বুধবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে সম্মিলিতভাবে মোকাবেলার জন্য। বস্তুত কাতারের এই আহ্বান শান্তি ছাড়া আর কিছুই নয়, কারণ ইসরায়েলের মূল মদতদাতা দেশ হলো যুক্তরাষ্ট্র, আর সেই যুক্তরাষ্ট্রের পদবিহীন রাষ্ট্র হলো স্বয়ং কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান সহ সব আরব দেশ। যুক্তরাষ্ট্রের অস্ত্রে ইসরায়েল যখন গাজার গণহত্যা চালিয়ে যাচ্ছে তখন গত মে মাসে ট্রাম্পের কাতার সফরের সময় কাতার $1200 বিলিয়ন অস্ত্র কেনা সহ বিনিয়োগ চুক্তি
ক্ষতি করেছে কাতার। একদিকে সমস্ত আরবরা মিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করছে, অপরদিকে ইসরায়েলের হাত থেকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে, যা পরস্পর বিরোধী। বিশ্লেষকদের মতে আরবরা না চাইলে ইসরায়েল কখনো গাজা ও ফিলিস্তিনে এভাবে গণহত্যা চালাতে পারবে না। আরবরা না চাইলে ইসরায়েল হামলা চালাতে পারে না ইরান, ইয়েমেন, লেবানন, সিরিয়া সহ কোন দেশের উপর। ইসরায়েল বর্তমানে গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া ও ইয়েমেন ও ইরানে যে বর্বরতা চালিয়ে যাচ্ছে তার দায় মূলত আরবদের। গাজা যুদ্ধ শুরুর পর কাতার এবং মিশর এই যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করে আসছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুমতি নিয়ে কাতার হামাস নেতাদের জন্য কাতারে অফিস খুলেছিল, কিন্তু সেই কাতারই হামাস নেতাদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের এই চূড়ান্ত ঔদ্ধত্যের বিরুদ্ধে অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া কাতারের আজ কিছুই করার সামর্থ্য নেই ইসরায়েলের বিরুদ্ধে। গণতন্ত্র, মানবাধিকারের মুখোশধারী গোটা পশ্চিমা বিশ্ব সম্পূর্ণ নীরব এই বিষয়ে। কেবল কানাডা বলেছে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষার বিষয়ে বিবেচনা করবে। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েল, তিউনিসিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, কাতার ও ফিলিস্তিন নিয়ে মোট 6টি দেশের উপর বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার দোহায় হামলার পর ইসরায়েল হামলা চালিয়েছে ইয়েমেনে। এতে নিহত হয়েছে অর্ধশতাধিক ইয়েমেনি। এছাড়া গাজায় বুধবার ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে 72 জন ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, সর্বশেষ এক সপ্তাহে গাজা থেকে 1 লাখের বেশি ফিলিস্তিনি তাদের এলাকা ছেড়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে। তবে এখনো 10 লাখ ফিলিস্তিনি তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করছে এবং তাদের সবাইকে গাজা ছাড়তে হবে। কারণ দিন দিন ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের আলোচিত সাংবাদিক টাকার কারসন বলেছেন, 2001 সালে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার ঘটনা আগে থেকে জানতো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। পিএস আনসেন্সর্ড নিউজ নামক অনুষ্ঠানে মঙ্গলবারে দাবি করেন টাকার কারসন। টাকার কারসন বলেছেন, 9/11 হামলার উপর তিনি একটি ডকুমেন্টারি তৈরি করেছেন, শীঘ্রই এটি তিনি প্রচার করবেন। তার ডকুমেন্টারিতে থাকবে 9/11 হামলার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যে জানতো সে বিষয়ে তথ্য। টাকার কারসন বলেন, আমি বলছি না এই ঘটনার সাথে ইহুদিরা জড়িত, কিন্তু হামলার পরপরই বেঞ্জামিন নেতানিয়াহু ক্যামেরার সামনে হাজির হয়ে বলেছিলেন এটা একটা ভালো জিনিস হচ্ছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কখনো একই সংঘাতে জড়িত হবে যা আমরা গত কয়েক দশক ধরে মোকাবেলা করে আসছি। টাকার কারসন বলেছেন, 9/11 হামলার বিষয়ে সাধারণ মানুষ এখনো খুব কমই জানে। এই হামলার পর ইসরায়েলের শিল্পকলার ছাত্রদের একটি দলকে গ্রেফতার করা হয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু তারা শিল্পকলার ছাত্র ছিল না। পরবর্তীতে তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। আমি এফবিআই নথি হিসেবে উদ্ধার করেছি তাদের সম্পর্কে তথ্য। এফবিআই নথিতে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা এই হামলার পর ঘটনার ভিডিও করেছিল। আমার কাছে মনে হচ্ছে তারা এই হামলা সম্পর্কে আগে থেকে জানতো। কারসন বলেছেন, 2007 থেকে তাদের আমেরিকার গোয়েন্দা সংস্থার ভবনে আনাগোনার তথ্য রয়েছে। যুদ্ধ শুরুর পর বাইডেন প্রশাসনের তারা আমেরিকার বিভিন্ন গোয়েন্দা এজেন্টদের বাসায় আনাগোনা করেছে। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকা টুইন টাওয়ারে হামলার পর আমূল বদলে যায় গোটা বিশ্ব ব্যবস্থা। এই হামলার পর আমেরিকার তখনকার প্রেসিডেন্ট জর্জ বুশ মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধ ঘোষণা করেন। হামলা শুরু করেন আফগানিস্তানে, এরপর একে একে ধ্বংস করেন ইরাক ও লিবিয়া। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম যুবকদের ধরে নিয়ে বছরের পর বছর নির্যাতন করা হয়। গুয়ান্তানামো সহ গোপন অনেক কারাগারে এতে নিহত হয় অনেকে। পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ কোনো অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করে সন্ত্রাস দমনের নামে। অনেকের মতে 9/11 হামলা ছিল ইসরায়েলের একটি ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নামানোর জন্য। পালিয়ে যাবার প্রেক্ষিতে এবার ভারতেও ফুঁসে উঠছে জেন জি নামক তরুণ প্রজন্ম। বাংলাদেশ স্টাইলে তারাও মোদি হটাও আন্দোলনে সংগঠিত হচ্ছে মর্মে খবর বেরিয়েছে। বিহারে হাজার হাজার বেকার যুবক বিক্ষোভ করছে চাকরির দাবিতে। রোববার আসামের তিনসুকিয়ায় 30,000-এর বেশি মানুষ বিক্ষোভ করেন মোদির বিরুদ্ধে। অন্যান্য এলাকায় বিক্ষোভে যোগ দেয় কংগ্রেস সহ বিরোধীরা। এদিকে বাংলাদেশের মাফিয়া শাসক শেখ হাসিনার মতো ভারতেও মোদিকে ভোট চোর, ফ্যাসিস্ট, মাফিয়া হিসেবে আখ্যায়িত করা শুরু হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দীর্ঘ সময় ধরে বাংলা ও হিন্দিতে দীর্ঘ সময় ধরে মোদি চোর মোদি চোর বলে স্লোগান দেওয়া হয়। তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয় সম্প্রতি মোদিকে ফ্যাসিস্ট শাসক হিসেবে আখ্যায়িত করে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের পর ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে 3 মাসের মধ্যে 7 কোটি ভারতীয় বেকার হবে এবং মোদির বিরুদ্ধে সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৃহৎ সামরিক প্যারেডে অংশ নিয়ে কিম জং উন উত্তর কোরিয়ার আন্তর্জাতিক মর্যাদা ও কূটনীতি ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। বহু বছর নির্জন ও অপ্রত্যাশিত অবস্থানের পর বিশ্বমঞ্চে শি জিনপিং ও রাশিয়ার পুতিনের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে তিনি এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতার সমর্থন অর্জন করেছেন, তার একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছেন। সম্প্রতি অনুষ্ঠিত চীনের সামরিক প্যারেডে সশস্ত্র বাহিনী ও রাজনীতির শীর্ষ নেতৃত্ব ছাড়াও 26টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য অর্জন করলেন উত্তর কোরিয়ান যুবনেতা কিম জং উন। তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়েছেন, যিনি রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধের সময় উত্তর কোরিয়ার সৈন্যদের ত্যাগ কখনো ভুলবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া 6 বছর পর শি জিনপিং এর সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে দুই দেশের পুরনো সম্পর্ক পুনর্নির্মাণের সূচনা করলেন। শি জিনপিং বৈঠকের পর কিমকে বেজিং এর আন্তর্জাতিক কেন্দ্র ঝংনাংহাইয়ের বাসভবনে চায়ের আড্ডা ও রাজকীয় ভোজনে আমন্ত্রণ জানান, যা শুধুমাত্র পুতিনকে দেওয়া হয়েছিল। এই সম্মান প্রদর্শনে স্পষ্ট হলো যে কিম এখন আর পূর্বের মতো একটি ছোটখাটো অংশীদার নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির একটি ভূমিকা পালন করছেন। বৈঠকের সবচেয়ে লক্ষণীয় দিক ছিল কোরিয়ান উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো উল্লেখ না থাকা। 5টি শীর্ষ বৈঠকে যেটি ছিল প্রধান আলোচ্য বিষয়, তা এবার আনুষ্ঠানিক ঘোষণা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা এতে চীনের নীরব সমর্থন অর্থে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তি হিসেবে স্বীকার করার সূচনা দেখছেন। অনেকেই বলছেন চীন তার দীর্ঘদিনের পারমাণবিক নিরস্ত্রীকরণ নীতি থেকে সরে গিয়ে এবং নীরবভাবে উত্তর কোরিয়াকে অনুমোদন দিচ্ছে। পরবর্তী দিন কিম উত্তর কোরিয়ার নতুন উচ্চ ক্ষমতার রকেট ইঞ্জিন পরীক্ষায় অংশ নেন, যা তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের জন্য ব্যবহৃত হবে, যা পরিষ্কার করে দেয় উত্তর কোরিয়া এখন অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক শক্তিকে ধরে রাখার পথ বেছে নিয়েছে। সিউলের বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে চীনের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনা পরিচালনায় কিমের অবস্থানকে শক্তিশালী করবে। এই পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে পুনরায় যোগাযোগের আগ্রহ প্রকাশ করেছেন, যদিও তার আগে পারমাণবিক নিরস্ত্রীকরণের চুক্তি ব্যর্থ হয়। কিন্তু ট্রাম্পের সামনে বেশ কিছু আন্তর্জাতিক সংকট রয়েছে, যেমন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস সংঘাত, যা তার আন্তর্জাতিক মর্যাদাকে সংকটাপন্ন করে তুলেছে। কিম জং উনের পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতির স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। চীন ও রাশিয়ার ট্যাসিট অনুমোদন ও সমর্থন তাকে আন্তর্জাতিক কূটনীতির শক্তিধর খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা বিশ্ব রাজনীতির গতিপথে এক নতুন অধ্যায় লিখবে। ইউরোপ জুড়ে শান্তি ও নিরাপত্তার নতুন সংকট তৈরি হয়েছে। রাশিয়ার ড্রোন ইউক্রেন পেরিয়ে পোল্যান্ডের আকাশে ঢুকে পড়ায় প্রতিবেশী দেশটি এখন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে যৌথ প্রতিরক্ষা জোরদারের পথে এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি কি শুধু সাময়িক উত্তেজনা নাকি আসন্ন বড় যুদ্ধের আগামী এ নিয়ে জল্পনা তুঙ্গে। এই অবস্থা শুধু সীমান্ত সংঘর্ষ নয়, বরং মহাদেশীয় নিরাপত্তা সংকটের সূচনা, যা ভবিষ্যৎ পশ্চিমা জোটের একনায়কতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। কোন দিকে মোড় নিচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনকে লক্ষ্য করে পোল্যান্ডের বায়ুসীমা লঙ্ঘন করেছে। জেলেনস্কি জানান তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে এই নতুন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার উত্তেজনা ও সংকট হিসেবে বর্ণনা করেছেন, যা পূর্ববর্তী পরিস্থিতি থেকে কঠিন ও গুরুতর। রাশিয়ার হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পোল্যান্ডের বিভিন্ন শহর ও গ্রাম থেকে পাওয়া গেছে, যার মধ্যে ইরানি নির্মিত সাহায্য ড্রোন রয়েছে। ইতিমধ্যে কিয়েভ গোয়েন্দা তথ্য ও সংবাদ পোল্যান্ডের রাজধানী ওয়ারশের সঙ্গে শেয়ার করছে। তিনি পোল্যান্ডকে ড্রোন ধ্বংসের সামরিক সহায়তা, প্রশিক্ষণ এবং বিশ্বকতা প্রদানের প্রস্তাব দিয়েছেন এবং টাস্কের সঙ্গে মিলিত হয়ে সামরিক ক্ষেত্রে যৌথ কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। এই জোট ইউরোপীয় আকাশে একটি কার্যকরী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের পাশাপাশি ইন্টারসেপ্টর ড্রোন উৎপাদনের জন্য অর্থায়ন বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করছে, যা ভবিষ্যতে সম্ভাব্য হামলা থেকে মহাদেশকে রক্ষা করবে। উল্লেখযোগ্যভাবে জেলেনস্কি পোল্যান্ডের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও এই গুরুতর বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে ইউরোপীয় ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পোল্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশের বিভিন্ন স্থানে ড্রোন ধ্বংসাবশেষ পাওয়ার পর তদন্ত চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে এসব ড্রোন হামলা রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড এবং বেলারুস থেকে পরিচালিত হয়েছে। রাশিয়ার একক আগ্রাসনের বিরুদ্ধে পোল্যান্ডের এই সমর্থন নতুন এক প্রতিরোধের আঁচড় হয়ে ওঠার পাশাপাশি ইউরোপীয় নিরাপত্তা গঠনকে আরো জোরদার করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এখন ঐক্যবদ্ধ হয়ে এমন হুমকির মোকাবেলায় প্রস্তুতি নিতে বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে কাতারে ইসরায়েলের সামরিক অভিযান। মঙ্গলবার গভীর রাতে হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় কূটনৈতিক এলাকায় বোমাবর্ষণ করে তেল আবিবের 12টি যুদ্ধ বিমান। ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ নেতৃত্বকে
হত্যা করার এই প্রচেষ্টায় কাতারের আকাশ প্রতিরক্ষার কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে তেল সমৃদ্ধ ধনী এই দেশের সামরিক সক্ষমতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনার পরপরই আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন তুলেছে, তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ আরব বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হয়েও কাতার কেন আকাশসীমা রক্ষা করতে ব্যর্থ হলো। বিশ্লেষকরা বলছেন, কাতারের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিগতভাবে আধুনিক হলেও সক্রিয় সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়ার ঘাটতি স্পষ্ট। ইসরায়েলি বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে দোহার উপকণ্ঠে ঢোকার পরও প্রতিরক্ষা বাহিনী সময়মতো প্রতিহত করতে পারেনি। 2025 সালের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে কাতারের অবস্থান 72তম। দেশটির সেনাবাহিনীতে 87,000-এরও বেশি সদস্য রয়েছে, যার মধ্যে সক্রিয় সেনা প্রায় 68,000। আকাশ প্রতিরক্ষায় রয়েছে 125টি যুদ্ধ বিমান, যার মধ্যে ফরাসি রাফাল ও জার্মান টাইফুন মিলিয়ে 31টি ফাইটার জেট, 46টি সামরিক হেলিকপ্টার এবং 12টি পরিবহন বিমান। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে নতুন যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়াও চলছে। স্থলবাহিনীর হাতে রয়েছে প্রায় 100টি ট্যাঙ্ক, সাজোয়া যান 5,000-এর বেশি, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্বল্প পাল্লার মিসাইল যুক্ত হলেও ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক অস্ত্র নেই। নৌবাহিনীতে রয়েছে প্রায় 105টি নজরদারি জাহাজ ও 4টি করভেট, যা আঞ্চলিক শক্তির তুলনায় খুবই সীমিত। সামরিক বাজেট বড় হলেও নৌশক্তির এই ঘাটতি বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করছে। অন্যদিকে সামরিক সক্ষমতায় ইসরায়েল অনেক এগিয়ে। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, আঞ্চলিক গোয়েন্দা তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা তেল আবিবকে মধ্যপ্রাচ্যে এক অনন্য অবস্থানে রেখেছে। তাই কাতারের আকাশসীমায় 12টি যুদ্ধ বিমানের অভিযান বিশেষজ্ঞদের মতে শুধু হামাসকে টার্গেট করার অভিযান নয়, বরং দোহাকে কূটনৈতিক বার্তাও। ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে মুসলিম বিশ্ব। এমন কোন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া না গেলেও এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকগণ। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইউরোপিয়ান ন্যাশনালিজমটা ইমার্জ করে এদেরকে বের করে দিয়েছে। তারপরে কাতারে হামলার ঘটনার পর ধীরে ধীরে ইসরায়েলের প্রতি ক্ষোভ দানা বাঁধছে সংযুক্ত আরব আমিরাতে। যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে সহিংসতার আগুন। আর আরব আমিরাতের হাত ধরে মুসলিম বিশ্ব সংঘবদ্ধ হলে সেই আগুনেই পুড়ে যেতে পারে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। ইসরায়েলের কর্মকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। কাতারে ইসরায়েলি সামরিক হামলা এবং পশ্চিম তীরের নতুন দখল পরিকল্পনা ইউএই এর কূটনৈতিক ভারসাম্যে চাপ তৈরির পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক দৃঢ় হলেও সাম্প্রতিক ঘটনাবলী সেই সম্পর্কে ফাটল ধরিয়েছে। গত 10 সেপ্টেম্বর ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে দেখতে গেলে এই উদ্বেগের বিষয়ে জানান। ইসরায়েলের সবচেয়ে দৃঢ় আরব অংশীদার হলো ইউএই। 2020 সালে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি। এই চুক্তির মাধ্যমে অর্থনীতি ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানো হয়। তবে গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান এবং দখল নীতির ফলে এই সম্পর্কের উপর ব্যাপক চাপ বেড়েছে। সম্প্রতি ইউএই দুবাই এয়ারশোতে ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করেছে। একই সঙ্গে পশ্চিম তীরের আংশিক সংযুক্তির রেড লাইন অতিক্রমের শঙ্কা জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন ইউএই এর নীতি প্রধানত আবুধাবির নিয়ন্ত্রণে। তবে দুবাই ও শারজাহ মাঝে মাঝে ভিন্ন মত প্রকাশ করে, কারণ তারা আঞ্চলিক প্রতিক্রিয়া ও অস্থিতিশীলতা নিয়ে চিন্তিত। আরো ঘনীভূত হচ্ছে আপনার কি এই যে আন্তর্জাতিক সহযোগিতাটা কমে যাচ্ছে, তবুও পশ্চিম তীরের দখল প্রক্রিয়া এবং গাজার ইসরায়েলের কর্মকাণ্ড সম্পর্কের সীমাবদ্ধতা পরীক্ষা করছে। কারণ আবুধাবি চায় সম্পর্ক বজায় রাখতে এবং আঞ্চলিক ক্ষোভ এড়াতে। ক্যাম্পের ভিতরে খাবার পাবে না, তখন তারা কি করবে? তারা ক্যাম্প থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে বাইরে। বিশ্লেষকরা বলছেন ইউএই সম্ভবত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হঠাৎ বন্ধ না করে আঞ্চলিক প্রভাবক হিসেবে নজর রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহযোগিতা চালিয়ে যাবে। সব মিলিয়ে ইউএই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চাচ্ছে কিনা তা অস্পষ্ট, যেহেতু পশ্চিম তীরের সংযুক্তি ও গাজায় হামলা দেশ দুটির সম্পর্কে খানিকটা চির ধরিয়েছে। আপনি অনেক সুযোগ পেয়েছেন, আপনি অনেক সময় পেয়েছেন। এর ভিতরে বাংলাদেশের অনেক বিশ্লেষকদের মতে আবুধাবি আপাতত সম্পর্ক ছিন্ন না করে বরং সুষম নীতি অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহযোগিতা বজায় রাখবে। একই সঙ্গে আরব বিশ্বের ক্ষোভ সামলানোর চেষ্টা করবে। কাতারে
তারা কেন করবে এই সমস্যার সমাধান? কারণ তারা তো ওখানে আপনি দেখেন মিয়ানমারে উপসাগরীয় অঞ্চলের চায়নার যে স্বার্থ সার্বভৌমত্বকে অমান্য করে সেই স্বার্থের সাথে বাংলাদেশের সাথে আঞ্চলিক কোনো তুলনা করা স্থিতিশীলতার জন্য যায় না। বড় হুমকি তৈরি চায়না করেছে কেন বলে জানায় কাতার। সেই এই কাজটা হামলার করবে? পরপরই মিয়ানমার ভারতের যে স্বার্থ সম্মেলনে সেই ডাক স্বার্থ দিয়েছে এখন কাতারের আপনার প্রধানমন্ত্রী জিওপলিটিক্যালি আমেরিকার যে মিয়ানমার কেন্দ্রিক যে ইসরায়েল স্বার্থ হামলার জবাবে সেই আঞ্চলিক স্বার্থের কাছে প্রতিক্রিয়া গড়ে বাংলাদেশের তোলার স্বার্থ প্রস্তুতি খুবই চলছে। সামান্য। এবং এতে বাংলাদেশের গুরুত্ব মুসলিম তাদের কাছে খুবই দেশগুলোর সামান্য। ঐক্যবদ্ধ সাড়া তারা দেখা তো যাবে। তাদের মতো করে এখন আপনি 9 জানেন সেপ্টেম্বর এই কয়েকদিন ভোরে আগে দোহার আপনার প্রাণকেন্দ্রে মিয়ানমারে যে হঠাৎ করে আমেরিকান ঢুকে পড়ে বেশ রাষ্ট্রদূত কিছু ইসরায়েলি ওদের যে যুদ্ধবিমান। লক্ষ্য ছিল কাচিন এবং হামাসের শীর্ষ নেতৃত্ব। সীমান্ত চীন ভয়াবহ সীমান্ত এই হামলায় প্রদেশগুলো আছে 6 জন নিহত হন। সেখানে যে যদিও দুর্লভ খনিজ হামাসের পদার্থ শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে যান। তারা আন্তর্জাতিক পরিদর্শন অঙ্গনে করেছে। তীব্র নিন্দার তারা ঝড় ওঠে। ইন্ডিয়া দিয়ে সমৃদ্ধ থ্রু ইন্ডিয়া তারা অর্থনীতি ও এটাকে উন্নত extract নিরাপত্তা করতে ব্যবস্থার জন্য তো খ্যাত কাজেই দেশটির সেটা আকাশসীমা এখন ভেদ করে এমন ওই আক্রমণ দিকে যাচ্ছে কাতারের এবং তারা অলরেডি সার্বভৌমত্বকে মিয়ানমার জান্তা প্রশ্নের মুখে সরকারের ঠেলে একটা দিয়েছে। কোম্পানির উপরে হামলার তারা কয়েক ঘন্টার মধ্যে নিষেধাজ্ঞা উপসাগরীয় প্রত্যাহার করে অঞ্চলের নিয়েছে। নেতারা দোহায় পৌঁছান। ওই জায়গাটা প্রথমে চলে সংযুক্ত চায়না আরব আমিরাতের প্রেসিডেন্ট এটাকে শেখ ঠেকানোর জন্য মোহাম্মদ তারা বিন জায়েদ আল নতুন নাহিয়ান পরিকল্পনা নিয়ে কাতারে তারা গিয়ে অলরেডি সংহতি জানান। তাদের এরপর মানে একে মার্সেনারি একে বাহিনী জর্ডানের ক্রাউন এখানে প্রিন্স ঢুকে গেছে। হুসাইন ও তো সৌদি সেই আরবের জায়গার ক্রাউন প্রিন্স থেকে মোহাম্মদ বিন আপনি সালমান বৃহস্পতিবার তাদের দোহায় কাছে যদি পৌঁছান। প্রত্যাশা এসব করেন সফর আগে থেকে নির্ধারিত ছিল না, কোনোদিনই যা রোহিঙ্গা আঞ্চলিক সংহতির মানে স্পষ্ট আপনি ইঙ্গিত ফেরাতে পারবেন দিয়েছে। না। রোহিঙ্গাদেরকে রবিবার ফেরাতে ও যদি হয় সোমবার 2 দিন ব্যাপী দোহায় বাংলাদেশকেই বলবে ফেরাতে এই হবে। আরব সম্মেলন। এবং সেটার কাতার জন্য জানিয়েছে আমার বৈঠকে আমি আরব আমার লীগ ও অভিজ্ঞতা থেকে ইসলামিক বলি সহযোগিতা দুটো সংস্থা রাস্তা। ওআইসি একটা এর রাস্তা সদস্য হলো রাষ্ট্রগুলো উপস্থিত যে থাকবে। বাংলাদেশকে 22 আরব রাষ্ট্রের এমনভাবে আঞ্চলিক সামরিক সংস্থা শক্তিতে আরব সক্ষম লীগ হতে এবং হবে, 57 সামরিক মুসলিম শক্তি অর্জন সংখ্যাগরিষ্ঠ করতে হবে রাষ্ট্রের জোট যেন মিয়ানমার ওআইসিকে বাংলাদেশের একসাথে কথাকে টেবিলে গুরুত্ব বসিয়ে দেয়, ইসরায়েলি আগ্রাসনের ভয় পায়। বিরুদ্ধে অভিন্ন তখন অবস্থান মিয়ানমার তৈরির বাধ্য চেষ্টা হবে করবে ফেরত নিতে। দোহা। কাতার আশা করছে অথবা শুধু নিন্দা নয়, এই প্রয়োজনে রোহিঙ্গাদেরকে পাল্টা পদক্ষেপের এমনভাবে দিকে প্রশিক্ষিত এগোবে করতে হবে মুসলিম যেন দেশগুলো। কাতারের মিয়ানমার বুঝতে প্রধানমন্ত্রী পারে আল থানি যে স্পষ্ট এদেরকে ভাষায় ফেরত না নিলে জানিয়েছেন আমার বিপদ ইসরায়েলি বেশি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন যেটা নেতানিয়াহু জিয়াউর রহমান যে কার্ডটা উপসাগরীয় খেলেছেন, অঞ্চলকে সেই অস্থিতিশীল কার্ড করার খেলতে চেষ্টা হবে। করছেন। অর্থাৎ দোহা মনে সারা করছে দুনিয়াতে আঞ্চলিক এখন নিরাপত্তা রক্ষায় কেবল ন্যায়, কাতার নয়, নীতি, গোটা মুসলিম অধিকার, বিশ্বকে একসঙ্গে রাইটস, এগোতে হবে। কাতার আক্রমণকে প্রাপ্যতা, কেবল একটি আমার দেশের পাওনা, উপর হামলা নয়, এটার বরং কোনো উপসাগরীয় মানে অঞ্চলের মূল্য সার্বভৌমত্বের নাই। উপর সরাসরি দুনিয়াটা হুমকি চলে বলে স্বার্থের আখ্যা ভিত্তিতে। দিয়েছেন। দুনিয়াটা চলে মুসলিম লেনদেনের বিশ্ব ভিত্তিতে, জুড়ে দুনিয়াটা সাধারণ চলে মানুষ কার্ডের এখন ভিত্তিতে। কাতার আপনার ও কাছে যত আঞ্চলিক কার্ড থাকবে নেতৃত্বের দিকে আপনি তাকিয়ে তত আছে। কার্ড খেলতে সামাজিক পারবেন। আপনি মাধ্যমে দেখেন বহু এখন মানুষ এই ইসরায়েলি যে আগ্রাসনের ভারতের কড়া সাথে জবাব দাবি করছেন। আমেরিকার কত বিশেষজ্ঞরা গভীর বলছেন সম্পর্ক আরব ছিল। লীগ এত বা গভীর ওআইসি সম্পর্কের অতীতের মতো পরেও কিন্তু এবারও কেবল এই যে নিন্দা ও আপনার প্রস্তাবনার রিজুল মধ্যে কেরালা পাক, সীমিত না, না, থাকতে আমি পারে। বলছি যে অনেক দেশ পশ্চিমা মানে স্বার্থের সঙ্গে ওখানকার যে গভীরভাবে যুক্ত। মানে ফলে সামরিক শিখ বা যে অর্থনৈতিক কঠোর বিচ্ছিন্নতাবাদীরা পদক্ষেপে তারা কিন্তু যেতে আমেরিকা দ্বিধা এবং দেখা দিতে কানাডাতে পারে। জামায়াত গভীর সংকটে পড়া মধ্যপ্রাচ্য এই সম্মেলনে একটি বড় পরীক্ষার মধ্যে ফেলছে আরব বিশ্বকে। ইসরায়েলের আগ্রাসনের পর যদি কার্যকর প্রতিক্রিয়া গড়ে উঠতে ব্যর্থ হয় তাহলে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো আরো দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে যদি একযুগে পাল্টা জবাব দেওয়া যায় তাহলে তা শুধু ইসরায়েল নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হবে। স্বাধীনতার পরে তৈরি করেছিল এই কার্ডগুলো আমরা ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। একের পর এক শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল প্রতিটি দেশেই গণবিক্ষোভ ও আন্দোলনের ঢেউয়ে ক্ষমতা হারিয়েছেন শাসকরা। আর এখন সেই বাতাস যেন বইছে ভারতের দিকেও। রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন, তবে কি এবার গদি হারাবেন নরেন্দ্র মোদী? আমরা টোটালটাই হারিয়ে ফেলেছি। 2022 সালে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকট দেশ জুড়ে অসন্তোষ ছড়িয়ে দেয়। খাদ্য ও জ্বালানির তীব্র সংকটে রাজপথে নেমে আসে জনতা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর 2024 সালে বাংলাদেশ ছাত্র আন্দোলন দ্রুত রূপ নেয় বিশাল গণবিক্ষোভে। সরকারের কঠোর দমননীতি সত্ত্বেও রাজপথের আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। সবশেষে 2025 সালে নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মতো ইস্যুতে মুহূর্তেই স্ফুলিঙ্গ ছড়িয়ে যায় দেশ জুড়ে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন। কেউ বলছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, কেউ বলছেন দুবাইতে। নতুন কোন সংকট? এবার সেই অস্থিরতার ছাপ পড়ছে ভারতের মাটিতেও। বিহার রাজ্যে শিক্ষক নিয়োগের শূন্যপদ হঠাৎ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ। 9 সেপ্টেম্বর সকাল থেকে পাটনার রাস্তা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রায় 3000 চাকরি প্রত্যাশী পাটনা কলেজ প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলছেন সরকার প্রতিশ্রুত 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না করলে এই আন্দোলন আরো বড় আকার ধারণ করবে। একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজ্য সরকার তরুণ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেন তারা। বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ কেবল বিহারেই সীমাবদ্ধ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য তরুণ সমাজকে ক্ষুব্ধ করে তুলছে। কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে অসন্তোষ বাড়ছে, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য টানাপোড়েন পরিস্থিতিকে আরো জটিল করেছে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করায় সেনা এবং প্রশাসনের ভেতরেও অসন্তোষ জমছে। অনেকে প্রশ্ন তুলছেন ভারতে কি সেনা অভ্যুত্থানের ঝুঁকি তৈরি হচ্ছে? যদিও সেনা সূত্র এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়েছে, তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই।
আমরা মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রতিবেশী দেশগুলোর পরপর রাজনৈতিক পালাবদল ভারতের নীতি নির্ধারকদের জন্য বড় সতর্কবার্তা। ছোট ইস্যু মুহূর্তেই বড় আন্দোলনের রূপ নিতে পারে। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের উদাহরণই তা প্রমাণ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোদী সরকার যদি বেকারত্ব, মূল্যস্ফীতি ও রাজনৈতিক বিরোধীদের দমনের মতো ইস্যুতে নজর না দেয়, তাহলে এই তরঙ্গ আরো বিস্তৃত হতে পারে।